ওই যে লালেরা যে পিরামিড স্ট্রাকচারের কথা বলেন, অর্থাৎ সবার ওপরে একজন, সবার নিচে কমনার্স যারা রয়েছেন তারা, সেই তারা কিন্তু এই একটি বিষয়েই ইকুয়াল, অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ। কেউ বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কেউ কম নিচ্ছেন, এমনটা কিন্তু নয়। তো তৃণমূল কংগ্রেস এইটাকেই শুধুমাত্র ব্যাহত করতে পারেননি। এটাকে বাদ দিয়ে রক্ত থেকে শুরু করে রাস্তাঘাট, বালি, পাথর, মানুষের টাকা এবং চাকরি এবং সর্বোপরি বই বিক্রি করার নাম দিয়ে কাটমানি আর যাবতীয় রকমের ল্যান্ড দুর্নীতি, কয়লা, সব কিছু খেয়েছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের খাওয়ার বাকি যেটা ছিল সেটা হলো শ্বাস প্রশ্বাস নেওয়ার যে অক্সিজেন, সেটা। আপনারা দেখতে পাবেন এবার যে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস, পূর্ববঙ্গ থেকে শরণার্থীরা কিভাবে পশ্চিমবঙ্গে এসেছে, সবটা সিলেবাসে এখন ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হবে। সিঙ্গুর আন্দোলনকে বাদ দেওয়ার কথাই বলে দিয়েছিলেন দীপক বর্মন, যিনি মন্ত্রী রয়েছেন, শিক্ষামন্ত্রী, বরং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তারা কিন্তু অ্যাড করতে চাইছেন, ইনক্লুড করতে চাইছেন। তার জীবনী সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করবে। তবে এটাকে আবার শুভেন্দু অধিকারী অপোজ করছেন, তিনি নাকচ করে দিচ্ছেন। তিনি বলছেন যে সিঙ্গুর অবশ্যই রিজেক্ট হবে না, সিঙ্গুরকেও ইনক্লুড করা হবে, আগে যা ছিল সেটা সিঙ্গুরের ব্যাপারটা কিন্তু থেকে যাবে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আমাদের গত প্রতিবেদনগুলোতে আমরা বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করেছিলাম। তার কারণ একটাই যে উনি আবেদন করছেন, উনি বিদেশে গিয়ে ওনার চোখ দেখাবেন। এবার সেই চোখে নাকি অতীতে অস্ত্রোপচার হয়েছে, আর বর্তমানে দাঁড়িয়ে অনেকগুলো যুক্তি খাড়া করা হয়েছে যে কেন ওনার বাইরে যাওয়া উচিত। সবটাই করছেন তার আইনজীবী রেবেকা, এবং আইনজীবী যেন জাজের থেকেও বড় একজন জাজ, এমনভাবেই তিনি কিন্তু আর্গুমেন্টগুলো করছেন। আপনারা যদি লাইভ স্ট্রিমটা দেখেন, আপনারা যদি আর্গুমেন্টটা পড়েন, তবে বুঝতে পারবেন যে ওনাদের মধ্যে আদেও বিচারপতি এবং যে একজন অ্যাডভোকেট সেই রকম কথাবার্তা হচ্ছে না। কারণ অ্যাডভোকেটের যা অ্যারোগেন্স, সেই অ্যারোগেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারোগেন্সের বহিঃপ্রকাশ কিন্তু। শুরুতেই আপনাদের যে ঘটনার ঘটার সূত্রপাত সেটা একটু স্পষ্ট করে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতে চেয়েছিলেন যে উনি বাইরে গিয়ে ওনার বিদেশে যে চিকিৎসা সেটা কন্টিনিউ করবেন, যে চিকিৎসক ওনাকে দেখছেন তাকেই উনি আরেকবার সেই চোখ দেখাবেন। কিন্তু বিচারপতি, ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি স্বয়ং বলছেন যে আপনি আগে এসএসকেমে যান এবং আপনার চোখটা পরীক্ষা করান, মেডিকেল বোর্ড গঠন করা হবে, তখন যদি রিপোর্ট বলে যে আপনাকে বাইরে যেতে হবে তবেই আপনি যেতে পারবেন। এই যে একটা স্বাভাবিক অঙ্ক, এই অঙ্কতে বিশ্বাস না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো যে খেলাগুলো সেই খেলা খেলতে শুরু করেন। অর্থাৎ সেই যে অ্যারোগেন্স, ঔদ্ধত্যের প্রকাশ আবারও দেখা গেল যখন উনি হাইকোর্টের থেকে, ডিভিশন বেঞ্চ থেকে সোজা চলে যাচ্ছেন একেবারে ওই সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টেরও মামলা হয়ে গেল। এখন সুপ্রিম কোর্ট একটাই কথা বললেন যে এই বিষয়ে আমাদের কিছু করার নেই, আবারও সেই মামলা ক্যালকাটা হাইকোর্টেই পাঠানো হলো। অর্থাৎ কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থুবড়ে পড়া, প্রথমবারের মতো আইনের ফাঁকফোকর দিয়ে বেঁচে যাওয়া, এটা কিন্তু আর হলো না। আপনারা অতীতে দেখেছেন কতবার সিবিআই ইডির থেকে বেঁচেছেন, সেফগার্ড পেয়েছেন, এই আইনের দোহাই দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা করেছিলেন। কিন্তু এবার একেবারে নাজেহাল করে ছেড়েছেন কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওনার বক্তব্য এখনও সেম রয়েছে যে আপনি এসএসকেমে যান এবং পরীক্ষা করান। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি অ্যাডভোকেট ছিলেন, সেই সওয়াল জবাব যদি আপনি শুনেন বুঝতে পারবেন সেই রেবেকা দেবী কার্যত ঔদ্ধত্য প্রকাশ করছেন। উনি বলছেন না, আমার মক্কেল এসএসকেমে যাবেন না, সোজাসুজি কথা, আমাদের বিদেশে যেতে হবে এবং আমরা কারোর পারমিশন নিতেও বাধ্য নই, কারণ আমাদের এখনও অ্যারেস্ট করা হয়নি, আমার মক্কেলকে অ্যারেস্ট করা হয়নি, তিনি তদন্তের আওতাভুক্ত রয়েছেন, এখনও অভিযুক্ত রয়েছেন। আর অভিযুক্ত মানেই যে তিনি দোষী তা কিন্তু নয়। এইভাবে করে যুক্তি খাড়া করা হচ্ছে। তবে এইবার হাইকোর্ট কিন্তু ডিরেক্ট এই যে মামলা, সেই মামলাটা খারিজ করে যায় যখন সেই প্রপোজাল, হাইকোর্ট যে প্রপোজাল দিয়েছে, সৌগতবাবু যে প্রপোজাল দিয়েছে যে এসএসকেমে যান এবং পরীক্ষা করান, সেটা তারা মানছেন না। রেবেকা দেবীর যুক্তি রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে চিকিৎসককে তার চোখ দেখিয়ে আসছেন তাকেই তিনি চোখ দেখাবেন, অন্য কাউকে চোখ উনি কিন্তু দেখাতে বাধ্য নন, কারণ উনি এখনো পর্যন্ত অ্যারেস্ট হননি। ওনার স্বাতন্ত্র অভিমত থাকাটা কিন্তু
অসম্ভব কিছু নয়, স্বাভাবিক একটা বিষয়। এইভাবে করে যখন উনি যুক্তি খাড়া করছেন তখন একেবারে সৌগত ভট্টাচার্যের বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্য সবটাই খারিজ করে দিয়ে একেবারে মামলার নিষ্পত্তি করে দিলেন। এবং আপনারা ভাবলে অবাক হবেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একবার যাননি বিদেশে, মাত্র 2023 থেকে 25, অর্থাৎ মাত্র 2 বছরে 12 বার বিদেশে পাড়ি দিয়েছেন। সেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করাই হোক না কেন বা ব্যক্তিগত স্বার্থেই হোক না কেন। আপনারা দেখেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার বিদেশে গিয়েছেন ততবারই নতুন নতুন কন্ট্রোভার্সির উদ্ভব কিন্তু হয়েছে। কারণ কি রয়েছে বিদেশে যাওয়ার? শুধুই কি চিকিৎসা? আবারও একটাই প্রশ্ন উঠবে, কোনো কি দুর্বলতা বিদেশে রয়েছে? কোনো কি আমোদ প্রমোদের ব্যাপার রয়েছে? কোনো কি রহস্য রয়েছে? নাকি আবার কোনো পিছু টান রয়েছে? কি রয়েছে সেখানে? যেরকম আপনারা কিছুদিন আগে একটা খবর দেখলেন, রাহুল গান্ধী নাকি বিদেশে যান বারংবার, কারণ একটাই, তার পরিবার বিদেশে রয়েছে। ভুয়ো খবর হতে পারে, তবে আমরা একেবারে রিজেক্ট করে দিতে পারি না, কারণ এগুলোর মধ্যে কিছুটা সত্যতা তো থাকার অবশ্যই অবকাশ রয়েছে। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে নিয়ে এতক্ষণ যেহেতু আমরা কথা বলছি, সুতরাং তার কথা তো উঠবেই। মমতা দেবীকে নিয়ে আজকের সব থেকে বড় খবর সেটা হলো উনি ফেসবুক লাইভ করছেন এবং নিজের দুঃখ প্রকাশ করছেন। কিসের দুঃখ? সেই দুঃখ একেবারে না পাওয়ার দুঃখ। এতদিন ধরে তো কত কোটি কোটি টাকা পেলেন, সেটা তার ছবির মধ্যে দিয়েই হোক না কেন, বা ওই অসাধারণ গানের মধ্যে দিয়েই হোক না কেন, বা লেখালেখির মধ্যে দিয়েই হোক না কেন, তবে মমতা দেবীর গোসা এখন একটাই, যে তিনি এতদিন ধরে রয়্যালটি, মানে বই যদি আপনি যদি পাবলিশারকে দিয়ে পাবলিশ করান, তবে সেই যে পাবলিশার রয়েছে যতগুলো বই বিক্রি হবে তার মধ্যে থেকে পার্টিকুলার একটা পার্সেন্টেজ, 30% হোক বা 40, সেই পার্সেন্টেজ রয়্যালটি আপনাকে দেবেন যতগুলো বই বিক্রি হবে। এবার এটা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে পাচ্ছিলেন, কারণ বুক স্টলগুলোতে তার বই ওঠানো হতো, বইগুলোকে পরিকল্পিতভাবে কেনা হতো, সে কারণে পাচ্ছিলেন। এবার হঠাৎ করে যখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে, মমতা দেবী বলছেন, আমি তো একটা পয়সাও রিটায়ারমেন্টেও নিই না, আর এতদিন ধরে যে কাজ করে গেলাম তখনও নিইনি। এই যে একটা অনুধাবন হওয়া, একটা অভিযোগ করা, সবটাই বিজেপির দিকে। উনি বলছেন এই বছর আমি পাইনি, সব দোষ বিজেপির, কারণ বিজেপির ভয়ে প্রকাশকরা আমাকে আর পয়সাপাতি দিচ্ছেন না। এখন এই নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আরও 2-4টে কথা বললেন, সেগুলো না বললেই নয়। তার বক্তব্য রয়েছে যে আমাকে আটকানো যাবে না, জানেন তো, মানে আমি ওই দমার পাত্র নই। উনি বলছেন আমি ছাত্র রাজনীতি করা এবং যুব রাজনীতি করে এসেছি, সুতরাং আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি। আপনারা বুঝতে পারছেন দ্বিচারিতা কতটা উপরে উঠে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি দুদিন আগে পর্যন্তও চেয়ার ছাড়তে নারাজ। উনি বলছেন ইলেকশন কমিশনের ভুয়ো ভোট দ্বারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা হয়েছে, মমতাকেও পরাজিত করা হয়েছে এবং সমগ্র তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই মমতা যখন কুর্সি ছাড়তে নারাজ ছিলেন, তার বক্তব্য কি, যে আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি। ভাবুন দ্বিচারিতা কোথায় গিয়ে ঠেকেছে। আপনাদের গতকালের প্রতিবেদনে বলছিলাম যে বঙ্গভবনে মঙ্গলবার একটা এনসিপিআই এবং শুভেন্দুর মিটিং হতে পারে, সেটা কিন্তু অবশ্যই হয়েছে শুভেন্দু অধিকারী এনসিপিআই এর মধ্যে, যেখানে ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবেও ছিলেন। এবার ভূপেন্দ্র যাদব কোন ভূপেন্দ্র যাদব? যিনি বারংবার শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে আসছেন, দিল্লিতে নিয়ে গিয়ে জোরপূর্বক হয়তো বৈঠকগুলো কন্ডাক্ট করাচ্ছে। এগুলো একান্তই আনঅফিসিয়াল এবং ব্যক্তিগত মতামত, কারণ এইগুলো কিন্তু আপনি অন্যান্য নিউজ চ্যানেলে দেখতে পাবেন না। তার কারণ একটাই, তারা সত্যিটা বলতে ভয় পান। এবার আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পিছপা হব না। এই যে যাদেরকে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ঘুরপথে বিজেপিতে নিয়ে আসা, এনসিপিআই এর দোহাই দিয়ে সেই যে কাকলি এবং সুদীপদের মতো বেইমানদের, গদ্দারদেরকে দলে নেওয়ার চেষ্টা, এই সবটা কিন্তু এই ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবের মতো এই ধরনের যারা অতটা পারদর্শী নয় রাজনীতির দিক থেকে, আমার মনে হয় এনারা যে কার্যসিদ্ধি করতে চাইছেন তার উল্টোটা যদি হয়ে যায়, অর্থাৎ ওনারা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুনোপুটিদের, রাঘব বোয়ালদের নিয়ে বোঝাতে চান যে সর্বভারতীয় ক্ষেত্রে তারা একটি বড় রাজনৈতিক দল ছিলেন এবং আছেন আর থাকবেন, সেটা কিন্তু একান্তই বিরাট বড় একটা ভুল।
কারণ আপনারা জানেন যে সাধারণ মানুষ সহজে সেটা মানে ভালোভাবে নেবেন না, এক কথায়। কারণ তারা যাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন আপনি তাদেরকে সাদরে গ্রহণ করছেন, যেটা এই ভূপেন্দ্র যাদব, এই নিশিকান্ত দুবে, এনারাই কিন্তু 2021 সালে দল ভাঙিয়েছিলেন এবং সেই তৃণমূল কংগ্রেস থেকে অনেক নেতামন্ত্রীরা গিয়েছেন, যদিও বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়ে যায় 2021 সালে। 26-এ আসার একটাই কারণ, মাথার উপরে জল উঠে গিয়েছে, মানুষ আর নিতে পারছিল না এই তৃণমূল কংগ্রেসকে। কিন্তু যখন মানুষ দেখবেন যে একই কর্মকাণ্ড হচ্ছে, তখন তো তারা রিজেক্ট করতে একবারও বোধহয় আর ভাববেন না। সেখানে উপস্থিত ছিলেন টোটাল 22 জন সাংসদ, যার মধ্যে সুখেন্দু শেখর রায়ের একটা বক্তব্য আমার মনে হয় আপনাদের সামনে রাখা উচিত। উনি বলছেন সৌজন্য সাক্ষাৎ। এইটা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, তবে মানুষজনেরা ভোট দেয় না, গাধা, গরু এবং ছাগলেরা ভোট দেয়। সেটাই তো হয়তো তারা বলতে চাইছেন। নইলে পরে মানুষ তো এতদিন ধরে রাজনৈতিক যে বিভিন্ন রকমের খবর সেগুলো তো দেখছেন। মানুষকে বোকা বানানো এখন আর অতটা সহজ নয়। সেখানে আপনারা কি অঙ্ক কষছেন, আর অঙ্কের যে ফল, সে ফল কবে বেরোবে, সাধারণ মানুষের অনুমান এখন কিন্তু অনেকটাই প্রগাঢ় এবং দৃঢ় হয়ে গিয়েছে। তো যাই হোক, এই ধরনের বৈঠক তো চলবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতির খবর হবে না এটা তো কখনোই হতে পারে না। আপাতত শুরুর দুর্নীতির খবর হলো এই যে ব্লাড ব্যাংক, আপনারা শুনেছেন ব্লাড ব্যাংকেও স্ক্যাম হয়েছে, এবং সেই স্ক্যাম শুধুমাত্র ভারতবর্ষের একটি রাজ্যেই হয়, সেই হলো পশ্চিমবঙ্গ। আর কত টাকার? 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, একেবারে 100 কোটির বেশি একটা কিন্তু দুর্নীতি হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গই এমন একটা রাজ্য যেখানে রক্ত পর্যন্ত চুরি হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস একটা জিনিসই বাকি রেখেছেন, সেটা হলো ব্রিদিং, শ্বাস প্রশ্বাস। ওই যে লালেরা যে পিরামিড স্ট্রাকচারের কথা বলেন, অর্থাৎ সবার ওপরে একজন, সবার নিচে কমনার্স যারা রয়েছেন তারা, সেই তারা কিন্তু এই একটি বিষয়েই ইকুয়াল, অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ। কেউ বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কেউ কম নিচ্ছেন, এমনটা কিন্তু নয়। তো তৃণমূল কংগ্রেস এইটাকেই শুধুমাত্র ব্যাহত করতে পারেননি। এটাকে বাদ দিয়ে রক্ত থেকে শুরু করে রাস্তাঘাট, বালি, পাথর, মানুষের টাকা এবং চাকরি, এবং সর্বোপরি বই বিক্রি করার নাম দিয়ে কাটমানি, আর যাবতীয় রকমের ল্যান্ড দুর্নীতি, কয়লা, সব কিছু খেয়েছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের খাওয়ার বাকি যেটা ছিল সেটা হলো শ্বাস প্রশ্বাস নেওয়ার যে অক্সিজেন সেটা। আর যেটা এখন সরকার জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার, 74টি বেসরকারি ব্লাড ব্যাংক পশ্চিমবঙ্গে রয়েছে। এবার তার মধ্যে 12টা স্ক্যানারে ছিল, 11টিতে যাওয়া হয়েছে। অভিযানের মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিরাট ব্যাপক অনিয়ম চলছে সেখানে। আর দুর্নীতির মূল ফোকাস কোথায় রয়েছে? প্লাজমা। এই প্লাজমাগুলোকে বিক্রি করা হচ্ছে। কিভাবে প্লাজমা পাচ্ছেন তারা অতিরিক্ত পরিমাণে রক্ত নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? দেখুন, আপনি যদি সচরাচর রক্ত দিয়ে থাকেন, তবে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে অনেক রকমের প্রাইজ দেওয়া হয় বেসরকারি বিভিন্ন সংগঠনগুলোর তরফ থেকে। কেন দেওয়া হয় বলুন তো? কারণ একটাই, ওই প্রাইজগুলো দিয়ে মানুষকে লোভ দেখিয়ে মানুষের থেকে অতিরিক্ত রক্ত নেওয়া হয়। যে পাউচে থাকার কথা 300 মিলিমিটার রক্ত, সেই পাউচগুলোতে রয়েছে 500 মিলিমিটার রক্ত। এমন অভিযান কিন্তু করেছে রাজ্য সরকারের প্রতিনিধি দল। তারা তো দেখে অবাক যে এতটুকু একটা স্মল ফ্রিজার, তার ভেতরে একেবারে ঠেসে ঠেসে রক্তগুলোর পাউচগুলোকে ঢোকানো হয়েছে, রাখা হয়েছে। কতটা বেনিয়ম রয়েছে তার অ্যান্সার স্বয়ং যিনি রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছেন যে 11টিতে ব্যবস্থা গ্রহণ করা হবে, আর এত কোটি কোটি টাকার একটা দুর্নীতি হয়েছে, স্বয়ং মন্ত্রীর বক্তব্য। শুধু ব্লাড ব্যাংকে দুর্নীতি প্রকাশ পাচ্ছে না, এখন আবার ওই কৃষ্ণা বলে যে মহিলা কেঁদে দিয়েছিলেন কার্যত বিধাননগর পুরসভা থেকে যখন উনি রিজাইন করছেন, তো তার অনুগামীকে দিয়ে নাকি তিনি বাড়ি দখল করান, আবার সেই বাড়িকে তিনি খালি করার জন্য 1 কোটি টাকা তোলা চান। এটা একটা প্রবাসীর অভিযোগ, এবং কৃষ্ণা চক্রবর্তী বিরুদ্ধে কিন্তু অভিযোগটা উঠেছে। সুতরাং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে তোলাবাজি, যে অতীতের দুর্নীতি, সেটা এখনো বিদ্যমান, সেটা এখনো প্রকাশ পাচ্ছে। আর দুর্নীতি থেকে যদি আমরা একটু সরে যাই এবং আমরা যদি আসি একটুখানি পশ্চিমবঙ্গের যে সিলেবাস, অর্থাৎ যে পড়ার স্কুলগুলোতে যে সিলেবাস, সেগুলোর কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামীতে। আপনারা দেখতে পাবেন এবার যে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস, পূর্ববঙ্গ থেকে শরণার্থীরা কিভাবে পশ্চিমবঙ্গে এসেছে, সবটা সিলেবাসে এখন ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হবে। সিঙ্গুর আন্দোলনকে বাদ দেওয়ার কথাই বলে দিয়েছিলেন দীপক বর্মন, যিনি
মন্ত্রী রয়েছেন, শিক্ষামন্ত্রী, বরং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তারা কিন্তু অ্যাড করতে চাইছেন, ইনক্লুড করতে চাইছেন। তার জীবনই সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করবে। তবে এটাকে আবার শুভেন্দু অধিকারী অপোজ করছেন, তিনি নাকচ করে দিচ্ছেন। তিনি বলছেন যে সিঙ্গুর অবশ্যই রিজেক্ট হবে না, সিঙ্গুরকেও ইনক্লুড করা হবে, আগে যা ছিল সেটা সিঙ্গুরের ব্যাপারটা কিন্তু থেকে যাবে। এটা নিয়েও এখন জোর জল্পনা কল্পনা চলছে। এই গেল হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে সিলেবাসের আমূল পরিবর্তনের একটা খবর। তবে আমাদের পশ্চিমবঙ্গে জাল সার্টিফিকেটের যে রমরমা সেটা কিন্তু আপনারা দেখেছেন। এবার একটা খবর উঠে আসছে জঙ্গিপুর থেকে, যেখানে প্রায় জাল সার্টিফিকেট করা হয়েছে এসটি পরিবারের দোহাই দিয়ে, মানে প্রায় 8 জন ভাই বোন যারা এসটির ভুয়ো সার্টিফিকেট নিয়েছেন, আর তারা সাধারণ কোনো চাকরি করেন না, কেউ চিকিৎসক হয়েছেন, কেউ আবার প্রফেসর। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটেও কি পরিমাণে দুর্নীতি হয়েছে, যেখানে দাঁড়িয়ে কেউ চিকিৎসক পর্যন্ত হয়ে গিয়েছেন, প্রফেসর পর্যন্ত হয়েছে। এই হলো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। আপনারা কি ভাবছেন নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। অসংখ্য ধন্যবাদ।